আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফরেন পলিসিগুলো কতটা পে করতে হচ্ছে আমেরিকানদেরকে এটার জন্য? একটা হলো যে হ্যাঁ ঠিক আছে, এটাই অনেকে খারাপ বলছে, এটার জন্য পে করতে হচ্ছে না, আমি খারাপ কিন্তু আমাকে তো পে করতে হচ্ছে না, পে করার হিসেবগুলো কেমন? এটা তো একটা ডিজাস্টার। আমি বলবো যে পুরো পৃথিবীতে আমেরিকার যে প্রেস্টিজ ছিল, আমেরিকার ফরেন পলিসিতে সারা জীবনে অনেক অনেক নেগেটিভ জিনিস ছিল, কিন্তু তারপরও তার পাশাপাশি কিছু পজিটিভ জিনিস ছিল। এখন সেই পজিটিভ জিনিসগুলো একেবারে শূন্যের কোঠায় চলে গেছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আশা তো অনেক কমে যাবে, কারণ এরকম যদি হয় যে আমি আসবো যে কোনো সময়, আমার পড়ার মাঝখানে আমাকে বের করে দিবে, আমার কোনো নিশ্চয়তা নাই, কে জানে আবার কারো গুলিতে মরে যেতে হয় কিনা, কত ধরনের জিনিস হয়। তো এটাও কিন্তু এই প্রাইস গুলো, এগুলো আমরা দেখতে পাবো আরো আপনার 4-5 বছর পরে। আমেরিকার ফরেন পলিসি আরো যদি স্পষ্ট করে বলি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফরেন পলিসির জন্য আমেরিকানদেরকে দেশ হিসাবে, নাগরিক হিসাবে কতটা পে করতে হচ্ছে? আমেরিকানদের অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে। আপনার দেখেন, এই যারা ট্রাম্পের খুব বড় রকমের সাপোর্টার ছিল, তারা কিন্তু অনেকেই তাদের মুখ খুলছে, এবং তারা এই যে ইসরায়েলকে যেভাবে সাপোর্ট দেওয়া হয় তার বিরুদ্ধে কথা বলা শুরু হয়েছে। ব্যাপার হলো, ইউএস ইকোনমি তো এই বড় করতে 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 তো তারা সেই ঋণের বোঝাটা বেড়েই যাচ্ছে, এবং তারা এই যে ইসরায়েলকে যে সাহায্য করছে এটা অনেকেই কিন্তু আর মেনে নিতে পারছে না। দেখেন এবার মিড টার্মে কি হয়। এবার মিড টার্মে যদি ইসরায়েলি ব্যাপারে এবং এই যুদ্ধের ব্যাপারে যদি বিরাট একটা ধরনের ভরাডুবি হয় রিপাবলিকান পার্টির, তাহলে রিপাবলিকানদের অ্যাটিটিউড আরো চেঞ্জ হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফরেন পলিসিগুলো কতটা পে করতে হচ্ছে আমেরিকানদেরকে এটার জন্য? একটা হলো যে হ্যাঁ ঠিক আছে, এটাই অনেকে খারাপ বলছে, এটার জন্য পে করতে হচ্ছে না, আমি খারাপ কিন্তু আমাকে তো পে করতে হচ্ছে না, পে করার হিসেবগুলো কেমন? এটা তো একটা ডিজাস্টার। আমি বলবো যে পুরো পৃথিবীতে আমেরিকার যে প্রেস্টিজ ছিল, আমেরিকার ফরেন পলিসিতে সারা জীবনে অনেক অনেক নেগেটিভ জিনিস ছিল, কিন্তু তারপরও তার পাশাপাশি কিছু পজিটিভ জিনিস ছিল। এখন সেই পজিটিভ জিনিসগুলো একেবারে শূন্যের কোঠায় চলে গেছে, এবং আমেরিকার আর কোনো এই মানে যেহেতু একটা ক্ষমতাশালী দেশ, সবাই আমেরিকাকে এখনো সমঝে চলে, কিন্তু আর কেউ সম্মান করে না। আচ্ছা, তার থেকেও বড় কথা, অনেক ট্যাঞ্জিবল জিনিস আসবে, কস্ট আসবে। হ্যাঁ, যেমন তার প্রতিটা, যেমন ট্যারিফ, উনি যখন ট্যারিফ বসিয়েছিলেন, তারপর সুপ্রিম কোর্ট এটাকে ইললিগাল বলে ঘোষণা করলো। কিন্তু এখন এই যে একটা অনিশ্চয়তা ট্রেডের ক্ষেত্রে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে একটা স্থিতিশীল একটা পরিস্থিতি। তো এইটা যে উনি বারবার ভাঙলেন, এভাবে করে একবার এখানে ট্যারিফ বাড়াচ্ছেন, একবার কমাচ্ছেন, আলাদা করে করছেন, তো এটাতে সবাই বুঝে গেছে যে আমেরিকা আর নির্ভরযোগ্য পার্টনার না। যেমন আমি তো একদম টেক্সাসে থাকি, মেক্সিকোর বর্ডারে। তো মেক্সিকোর সাথে যেই আপনার ট্রেড, সেটার কারণেই কিন্তু আমি যে শহরে থাকি, এই শহরের যত আপনার ডেভেলপমেন্ট, এই শহরের ইউনিভার্সিটি, এগুলো সবই হয়েছে ন্যাফটার পরে। এবং এটার বিরাট একটা কারণ হচ্ছে মেক্সিকোর সাথে ট্রেড। হ্যাঁ, কিন্তু মেক্সিকো আর কানাডা যেমন এখন তাদের ট্রেডটা অনেক তারা শক্ত করছে, এবং তারা পুরোপুরি হয়তো পারবে না, কিন্তু এখানে আমেরিকার একসাথে যে ন্যাফটার ছিল 3 দেশের, তার থেকে তারা সরে গিয়ে আলাদা করে মেক্সিকো আর কানাডা তাদের সম্পর্কটা আরো দৃঢ় করছে। অনেক ছোট ছোট দেশও তারাও বুঝে গেছে যে আর এই আমেরিকার বাজার যত আপনার ডিজায়ারেবল হোক না কেন, কিন্তু এইটার স্থিতিশীলতা নাই, এটা আমি একটা জিনিস প্ল্যান করে এখন করতে পারবো না। তো তারাও তাদের অল্টারনেট গুলো খুঁজে বের করছে। তারপর ধরেন আমি ইউনিভার্সিটিতে পড়াই, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আশা তো অনেক কমে যাবে, কারণ এরকম যদি হয় যে আমি আসবো যে কোনো সময়, আমার পড়ার মাঝখানে আমাকে বের করে দিবে, আমার কোনো নিশ্চয়তা নাই, কে জানে আবার কারো গুলিতে মরে যেতে হয় কিনা, কত ধরনের জিনিস হয়। তো এটাও কিন্তু এই প্রাইস গুলো, এগুলো আমরা দেখতে পাবো আরো আপনার 4-5 বছর পরে। কাজে এই মুহূর্তে এগুলো এভাবে করে সামনে আসবে না, কিন্তু অবশ্যই সামনে আসবে। এখানে আপনার আমেরিকার যে একটা ইমেজ ছিল, সেটা একদম ধ্বংস হয়ে গেছে, এবং আমার কাছে মনে হয় না এটার পুনরুদ্ধার করা এত সহজ। আমেরিকার ফরেন পলিসি আরো যদি স্পষ্ট করে বলি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফরেন পলিসির জন্য আমেরিকানদেরকে দেশ হিসাবে, নাগরিক হিসাবে কতটা পে করতে হচ্ছে? সেটা সে এখন রিয়েলাইজও করেছে। আপাতত অলরেডি বলেছেন যে আমেরিকানদের অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে। আপনার দেখেন, এই যারা ট্রাম্পের খুব বড় রকমের সাপোর্টার ছিল,
আহ, তারা কিন্তু অনেকেই তাদের মুখ খুলছে এবং তারা এই যে ইসরায়েলকে যেভাবে সাপোর্ট দেওয়া হয় তার বিরুদ্ধে কথা বলা শুরু হয়েছে। আহ, আহ, তো সেটা তারা বুঝতে পেরেছে এবং আহ, ট্রাম্পের সাথে নেতানিয়াহুর যে দোস্তি ছিল, যদিও তারা আহ, উপরে উপরে একটা একটা সম্পর্ক মেনটেন করে চলবে যেটা বাইরের লোকদেরকে বুঝতে দেবে না, কিন্তু সেই সম্পর্কটা সাওয়ার হয়েছে এর মাঝে। হ্যাঁ, এর মধ্যে তো আমি শুনেছি যে এই তো লিঞ্জি গ্রামের যে ফিউনারেল বা লিঞ্জি গ্রামের মৃত্যুর কারণে বোধহয় নেতানিয়াহু আমেরিকা আসছে এবং সে ট্রাম্পের সাথে দেখা করবে কিনা সেটাও নিশ্চিত না। তো এই সব দিক দিয়ে করতে গেলে দেখা যায় যে আমেরিকার সাথে ইসরায়েলের যে মানে অটুট বন্ধুত্ব সেখানে কিছুটা চিড় ধরেছে। আমি জানি না এই চিড়টা কতদূর পর্যন্ত যাবে বা ট্রাম্পের প্রেসিডেন্টের পর এটা কোথায় কি টার্ন নেবে ঠিক বোঝা যাচ্ছে না। তবে ব্যাপার হলো ইউএস ইকোনমি তো এই বড় করতে 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 তো তারা সেই মানে ঋণের বোঝাটা বেড়েই যাচ্ছে এবং তারা এই যে ইসরায়েলকে যে সাহায্য করছে এটা অনেকেই কিন্তু আর মেনে নিতে পারছে না। হ্যাঁ, কাজেই ইউএস পলিটিক্স তো আবর্তিত হয় হলো ভোটারদের মানে ভোটাররা কোন দিকে যায় তার উপরে তো নির্ভর করে। হ্যাঁ, তারপর দেখেন এবার মিড টার্মে কি হয়। এবার মিড টার্মে যদি ইসরায়েলি ব্যাপারে এবং এই যুদ্ধের ব্যাপারে যদি বিরাট একটা ধরনের ভরাডুবি হয় রিপাবলিকান পার্টির, তাহলে রিপাবলিকানদের অ্যাটিটিউড আরো চেঞ্জ হবে। মানে ওয়াই রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টি নয় কেন? না, সেখানে তো ডেমোক্রেটরাও দুটো গ্রুপ হয়ে গেছে ইসরায়েলের সাপোর্টার, কিন্তু ঠিক এইভাবে তো সাপোর্ট দেন। বেশিও দিয়েছে, কেউ মানে কেউ তো হয়তো ডেমোক্রেটিক বেশিও পার্টির দিয়েছে। সাপোর্টটা বেশি। ডেমোক্রেটিক পার্টির সাপোর্ট, আপনার জুইশ সাপোর্ট তো সব, কিন্তু তাড়াতাড়ি পরে বুশ জুনিয়র যখন প্রেসিডেন্ট হয়ে আসলো তখন থেকেই কিন্তু এই রিপাবলিকান পার্টির অ্যাটিটিউডটা চেঞ্জ হলো। তার বাবার কিন্তু অ্যাটিটিউডটা কেমন ছিল আপনি সেটা আপনি যদি ওই যে ফার্স্ট যে গালফ ওয়ারটা হয় তখন তার যে কথাবার্তা ইসরায়েলি প্রাইম মিনিস্টারের সাথে, তখন ওই যে আইজ্যাক শমিট বোধহয় প্রাইম মিনিস্টার ছিল, তখন তো উনি এইভাবে কথা বলতেন যে তোমার ওই ইসরায়েলে যতই ইস্কাত মিসাইল পড়ুক না কেন তুমি একটু শব্দ করবে না, কোনো কথা বলবে না, এইভাবে উনি কথা বলতেন। কিন্তু তার ছেলে যখন ক্ষমতায় আসলেন, হোয়াইট হাউসে আসলেন, তখন কিন্তু উনি ইসরায়েলের ভীষণ রকমের একটা ভক্ত। ওখান থেকেই কিন্তু রিপাবলিকান পার্টির ওই চেঞ্জটা আসলো আর কি, যে তারা মানে ইয়াকে জুদেরকে ডেমোক্র্যাটদের হাত থেকে যাতে নিয়ে আসা যায় আর কি, তাদের ভোট ব্যাংকে যদি বেশি জুইশ ভোট আনা যায় সেরকম একটা প্রচেষ্টা আমি লক্ষ্য করলাম। সেই প্রচেষ্টাটা ট্রাম্পের সময় এমন পর্যায়ে চলে গেল যে ট্রাম্প কতগুলো কাজ করেছে যে কাজগুলো কোনো ইউএস প্রেসিডেন্ট করেনি। যেমন গোলান হাইটসটা সে দিয়ে দিল, সে তাদের অ্যাম্বাসিটা সেই তেল আবিব থেকে আপনার জেরুজালেমে করলো, এবং সে করলো আপনার যে সেটেলমেন্টগুলো কোনো ইউএস প্রেসিডেন্ট কিন্তু অ্যাপ্রুভ করেনি, সে সেগুলো করতেছে। হ্যাঁ, কাজেই মানে আমাদের তো বুঝতে বাকি মানে নেই এমনটা কি হবে এই যে আসলে এই মিড এই টার্মে যুদ্ধটা মূলত জি এই যুদ্ধটা মূলত ট্রাম্পের ইচ্ছা হয় না, এটা নেতানিয়াহুর ইচ্ছা হয়েছে। নেতানিয়াহুর ইচ্ছা, ট্রাম্প সেটাকে যোগ দিয়েছে কি। আসলে এটা মানে পলিটিক্সে ট্রাম্প আমি কি বলবো, এটা তো প্রতিযোগিতা না, তারপর মানে এটা প্রতিযোগিতামূলক কথা এসে যায়। মানে অনেকটা নেতানিয়াহুর হাতে সে ধরা পড়েছে।